নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে বনের খবরের ষষ্ঠ পর্ব, লেখক প্রমোদা রঞ্জন রায়। আগের পর্বগুলো শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আগের পর্বগুলো শুনে আসুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। 1903 থেকে 1904 কেংটুং রাজ্য। এবছর দুজন সাহেব আমার সঙ্গে দূরবীনের কাজ শিখতে গিয়েছিলেন। আমি দূরবীনের কাজ করব আর সাহেবরা 14-15 দিন আমার সঙ্গে সঙ্গে থেকে কায়দা কানুন শিখে নিজের নিজের কাজে চলে যাবে। আমাদের সর্বদাই রেলের লাইন ছেড়ে 20-22 দিনের পথ চলতে হয়। এবার তিনজনে একসঙ্গে যাচ্ছি। গল্পগুজবে বেশ পথ চলাটা আরামে কাটালাম। সকলেই ঘোড়া কিনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সব কটা ঘোড়াই বুনো। একে তো এরকম হ্যাটকোটওয়ালা অদ্ভুত জীব তারা আগে কখনো দেখেনি, তার উপর আবার তাদের পিঠে নিয়ম মতো বড় একটা কেউ চড়েনি। কাজেই ঘোড়াগুলোকে বাগ মানাতে আমাদের যে বেশ কষ্ট করতে হয়েছিল সে কথা বলাই বাহুল্য। এক এক সময় সামান্য কারণে বা অকারণে হঠাৎ দৌড় দেয়, আবার কখনো বা তাদের মেজাজ বিগড়ে যায় আর কিছুতেই নড়বে না, চার পা শক্ত করে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। ভোরে বেরিয়েছি, কুয়াশায় চারিদিক ঢাকা। আগে আগে চলেছে একজন শান পথ দেখিয়ে, তার পিছনে আমি, আমার পিছনে এক সাহেব, তার পিছনে অন্য সাহেব, আর তার পিছনে তিনজন সহিস। একটা বেশ বড় নালার কিনারায় কিনারায় 3-4 ফুট চওড়া রাস্তা এঁকে বেঁকে চলেছে। রাস্তার অন্য পাশে খাড়া পাহাড়। চলতে চলতে সামনে একটা পাহাড়ি নদী পড়ল, তাতে বেশ জল আর স্রোত। কিনারাটা খাড়া আর বেজায় পিছল। শানটিকে পা টিপে টিপে নামতে দেখেই আমি ঘোড়ার রাশ টেনে ধরেছি, কিন্তু তবু একটু পিছলে গেল। 4-5 ধাপ চলার পর আমার খেয়াল হলো যে পিছনের দুজনকে সাবধান করে দেওয়া দরকার। ডেকে বললাম, সাবধান, লুক আউট। আর সঙ্গে সঙ্গে ঝপাং করে জলে পড়বার আওয়াজ। ফিরে দেখি একজন সাহেবের মাথা থেকে কোমর অবধি জলের নিচে, খালি ঠ্যাং দুটো উপরে বেরিয়ে রয়েছে। টুপিটা জলে ভেসে যাচ্ছে। আরে আরে! সহিসটা দৌড়ে এসে সাহেবকে তুলল, টুপিটা ধরল। আর আমার সেই হতভাগা বুনো ঘোড়া ওই পিছল ঢালু জায়গায় পৌঁছে ওই জলের স্রোত দেখে ভড়কে গিয়ে হঠাৎ সামনের পা দুটো শক্ত করে আর মাথাটা মাটির দিকে ঝুঁকিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমি তার মাথার উপর দিয়ে উল্টে একেবারে জলে। বেচারা আমরা ওই শীতের মধ্যে প্রায় সমস্ত দিন ভিজে কাপড়ে থাকতে হলো। আরেকদিন আমি একলাই চলেছি, সঙ্গে সহিস আরেকজন খালাসি। আগে আগে লাংড়িয়া বা পথ প্রদর্শক। একটা নালা পার হতে হবে, তাতে 1 হাঁটু কাদা আর 2-3 ফুট নিচু আর 2-3 ফুট উঁচু কিনারা। ঘোড়া তো নালায় নামলো, কিন্তু অন্য পারে আর কিছুতেই উঠবে না। 3-4 বার চেষ্টা করেও তাকে ওপারে তুলতে পারলাম না। একবার সামনের দুপা পাড়ের ওপরে তুলে দেয় বটে, কিন্তু তক্ষুনি আবার নামিয়ে নেয়। একবার যেই সামনের দুপা পাড়ের ওপর তুলেছে, অমনি আমি সপাং করে দুঘা চাবুক লাগিয়েছি তার পিছনে। আর হতভাগা পিছনের পা দুটো গুটিয়ে নিয়ে ঠিক কুকুরের মতো কাদার জলের মধ্যে বসে পড়েছে। আমি তো কাদায় একেবারে ঢুকে গেলাম। ঘোড়াটাও ডিগবাজি খেয়ে আমার উপর দিয়ে ডিঙিয়ে গেল। সহিস ও খালাসি হায় হায় করে ছুটে এল। না জানি কি হয়েছে, কিন্তু 1 হাঁটু কাদার মধ্যে পুঁতে গিয়েছিলাম বলে আমার কোনো চোটই লাগেনি, খালি কাদা মেখে ভূত।
এমনি করে হাসি তামাশার মধ্যে নিজের নিজের কাজের জায়গায় পৌঁছলাম। প্রায় 200-250 মাইল পথ চলার কষ্ট যেন বুঝতেই পারলাম না। একদিন একটা পাহাড়ে উঠেছি, দেখি সামনে অন্য একটা পাহাড়ে চুরোর জঙ্গল না কাটলে কাজ করা অসম্ভব। কিন্তু কুলিরা কিছুতেই ওই চুরোর জঙ্গল কাটবে না। সেখানে নাকি তাদের নাট থাকে, সেখানকার গাছ কাটলে তিনি চটবেন, আর চটতে বড়ই মুশকিল হবে। কিন্তু সরকারি কাজ তো আর এসব কথায় বন্ধ থাকতে পারে না। কাজেই আমাদের খালাসিদের দিয়েই জঙ্গল কাটাতে হতো। প্রায় সমস্ত গাছই কাটা হয়ে গেছে, শুধু দুটো বড় বড় গাছ বাকি আছে। এমন সময় সেখানকার দুজন মাতব্বর লোক এসে বলল, ও গাছ দুটি কাটবেন না, ও দুটি আমাদের পুজোর গাছ, আমাদের ছেড়ে দিন। তাই আর ও গাছ দুটিকে কাটলাম না। এর পরের বছর আবার সেই পাহাড়ে আমাদের যাবার দরকার হয়েছিল। গিয়ে দেখি পাহাড়ের উপরের গ্রামটা আর সেখানে নেই। 2 মাইল দূরে আর একটা পাহাড়ে চলে গেছে। প্রধানকে জিজ্ঞেস করলাম, গ্রাম ছেড়ে চলে এলে কেন? প্রধান বললে, সেটা তোমাদেরই দোষ। তোমরা সেই যে বন কেটে ফেলেছিলে, তাতে দেবতা চটে গিয়ে বাঘ হয়ে এসে আমাদের কি যেমন তেমন সাজা দিয়েছে ভেবেছ? মানুষ, গরু, শুয়োর সব মেরে আর কিছু বাকি রাখেনি। কাজেই আমাদের পালিয়ে আসতে হয়েছে। বন আর পাহাড়ের দেশ, পদে পদেই বিপদের সম্ভাবনা। কাজেই ভূতের ভয়, বাঘের ভয়, ভাল্লুকের ভয়, হাতির ভয় লোকের মনে লেগেই আছে। বনের দেবতা আর ভূতের ভয় এদের বড্ড বেশি। আমি আগে সে কথা জানতাম না। এই পাহাড়টাতে বাস্তবিকই বড্ড বেশি বাঘ। বাঘের জ্বালায় গ্রাম ছেড়ে তো সকলে পালিয়ে গেল। দেবতাই এসব করেছেন বলে নিজেদের মনকে প্রবোধ দিল, আর দেবতাকে সন্তুষ্ট করবার জন্য পাহাড়ের উপর ঘটা করে পুজো দিল। বাঘের সংখ্যা কিন্তু তাতে একটুও কমল না। আমি ভোরবেলায় ওই পাহাড়ে চড়াই উঠছি। আমি উঠছি ঘোড়ায় চড়ে, আর বাঘ মশাইও হেলতে দুলতে ওই পথেই নামছে। হঠাৎ দুজনের চোকাচোকি, আর অমনি হুক করে শব্দ করে একলাম হুড়মুড় করে একেবারে 20-25 ফুট নিচে খাদের ভিতর পড়ল। একবার চেয়েও দেখলো না যে কোথায় পড়ছে। আর একবার ওই পাহাড়ের ওপর দিয়ে আমাদের দুজন ডাকওয়ালা যাচ্ছিল। তাদের বিশেষ করে বলে দেওয়া হয়েছিল যেন খুব তাড়াতাড়ি হেঁটে যায়, আর বেশ রোদ থাকতেই যেন পাহাড়ের অন্যদিকে নিচের গ্রামে পৌঁছে যায়, কেননা ওখানে বড় বাঘের ভয়। তাদের আরও বলা হয়েছিল যে পাহাড়ের 2/3 পার হয়ে গেলে দুটো রাস্তা পাবে। একটা ডান দিকে পাহাড়ের ধারে ধারে গেছে, অন্যটা ছোট রাস্তা পূবমুখী নিচে নেমে গেছে। ডান দিকেরটা বুনো রাস্তা, ও পথে গেলে জঙ্গলে জঙ্গলে ঘুরে মরবে। ওই পূবের ছোট রাস্তা দিয়েই যেতে হবে, আর ওই দোবার থেকে 5-6 মাইল এগিয়ে গেলেই গ্রাম পাবে। ডাকওয়ালারা দুজনেই অযোধ্যার লোক। বুদ্ধির দোষেই হোক বা অন্য কারণেই হোক, তারা শেষ পর্যন্ত ডান দিকের রাস্তা দিয়েই চলে গেল। 3-4 ঘন্টা চলার পর হুঁশ হলো, তবে না বলেছিল যে রাস্তাটা নিচে নেমে যাবে, আর দুবার থেকে 5-6 মাইল পরে গ্রাম পাবে। এই যে পাহাড়ের উপরে উপরেই চলেছে, আর শেষই হচ্ছে না। তবে মা ওই ছোট রাস্তাটাই ঠিক ছিল। ওটা গাছে দেখো কোন দিকে গ্রাম। একজন গাছে উঠে বলল, ও পূব দিকে অনেক দূরে পেছনে ক্ষেত দেখা যাচ্ছে। তখন গাছ থেকে নেমে ছুটোছুটি করে তারা সেই দোবাটে ফিরে চলল। কিন্তু কিছু দূর গিয়েই বুঝতে পারলো যে
দোবাটে পৌঁছাবার বহু আগেই সন্ধ্যা হয়ে যাবে। তখন তারা বাঘের কথা মনে করে তাড়াতাড়ি রাত কাটাবার জায়গা খুঁজতে লাগলো। পাহাড়ের উপর শিকারীদের একটা বিশ্রামের জায়গা ছিল। সেখানে গাছের নিচটা পরিষ্কার, আর কাছেই একটা ছোট নালায় জল আছে। তারা ভাবলো সেইখানেই রাত কাটিয়ে ভোরে দোবাটে ফিরে গিয়ে ছোট রাস্তাটা ধরে গ্রামে যাবে। গাছতলায় জিনিসপত্র রেখে একজন কাঠ জড়ো করতে লাগলো। রান্না করতে হবে, ধুনি জ্বালতে হবে। বলে দিয়েছে এ পাহাড়ে বড় জানোয়ারের ভয়। অন্য লোকটি বালতি নিয়ে জল আনতে গেল। অমনি শব্দে বন জঙ্গল কেঁপে উঠল। যেদিক থেকে তারা ফিরেছে সেই দিক থেকে বাঘ ডাকল। দুজনেই হাতের কাজ ফেলে দৌড়ে এসে গাছের গোড়ায় উপস্থিত হলো। আবার যেন একটু কাছে, আবার আরো কাছে। বাঘটা এই দিকেই আসছে, আর একটু পর পর হুঙ্কার ছাড়ছে। ফুটোফুটি করে দুজনেই গাছে উঠল, আর বেশ উঁচুতে উঠে ঘন পাতার আড়ালে লুকিয়ে রইল। গাছে পড়ে যায় এই ভয়ে পাগড়ি খুলে গাছের ডালের সঙ্গে নিজেদের বেশ করে বাঁধল। বাঘও ডাকতে ডাকতে গাছের নিচে এসে হাজির হলো। এসেই সোজা গিয়ে ওদের লোটা কম্বল শুকতে আরম্ভ করল, আর এদিক ওদিক খুঁজতে লাগলো। কোথাও কিছু না দেখতে পেয়ে আবার হুঙ্কার, আবার খোঁজ করল, আবার হুঙ্কার। তারপর জলের ধারে চলে গেল। সেখানে তাদের বালতি দেখেই হোক বা অন্য কোনো কারণেই হোক আবার গর্জন। জল খেয়ে উপরে উঠে এসে এক একবার জিনিসপত্র শুঁকে দেখে আর হুঙ্কার ছাড়ে। কতক্ষণ ধরে এই রকম করে তারপর গাছতলায় বাঘ বসে রইল। কিছুক্ষণ বসে থাকে, আবার উঠে পায়চারি করে, লোটা কম্বল শোঁকে আর হুঙ্কার দেয়। লোক দুটির অবস্থা বোঝাই যায়। বাঘের ভয় শীত কোথায় পালিয়ে গিয়েছে, তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছে। সমস্ত রাত বাঘটা ওই রকম করল। তারপর ভোরের দিকে ডাকতে ডাকতে যেদিক থেকে এসেছিল সেই দিকেই আবার চলে গেল। ডাকওয়ালারা বেলা 8টা-9টা অবধি গাছের উপরেই বসে রইল। তারপরে বাঘের আর কোনো সাড়া শব্দ নেই দেখে নেমে এসে জিনিসপত্র নিয়ে দেড় দৌড়। খাওয়া দাওয়া চুলোয় গেল। একেবারে গ্রামে পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচল। গ্রামের প্রধান সমস্ত শুনে তাদের খুব বকুনি দিল। এ পাহাড়ের বাঘ বড় দুষ্টু, মানুষ দেখো, অত করে বলে দেওয়া সত্ত্বেও ও রাস্তায় গেলে কেন? আর একটা পাহাড়ে এক সাহেবের 3টে খচ্চর বাঘে খেয়েছিল। সাহেবের আগে আমিও ওই পাহাড়ে কাজ করেছিলাম। পাহাড়ের দক্ষিণ দিকে 1 মাইল দূরে একটা আড্ডা আছে, জঙ্গলের আড্ডা। নিতান্ত অপারগ না হলে কেউ ওই আড্ডায় থাকে না। আর ওখানে রাত কাটাবার দরকার হলে অনেক লোক একসঙ্গে জুটে তবে ক্যাম্প করে। আমারও ইচ্ছা ছিল ওখানে ক্যাম্প করব, কিন্তু গ্রামের লোকেরা মানা করলো। ওখানে যেও না, বড় বাঘের ভয়। আমরাও ওখানে কখনো রাত কাটাই না, একলা ওপরে যাই না। আমি ওই আড্ডায় না গিয়ে পাহাড়ের উত্তরে 4 মাইল দূরে মুসোদের গ্রামে ছিলাম। বেজায় চড়াই আর বিশ্রী রাস্তা। সাহেবেরও ওই পাহাড়ে একটু কাজ ছিল। তিনি বললেন, ওই 4 মাইল চড়াই আমি উঠছি না, জঙ্গলের আড্ডাতেই থাকবো। আমি অনেক করে মানা করলাম, গ্রামের লোকেরাও বলল, কিন্তু সাহেব কিছুতেই শুনলেন না। ওই জঙ্গলের আড্ডাতেই ক্যাম্প করলেন।
বড় ধুনি জ্বালানো হলো। সঙ্গের খচ্চরগুলোকে তার পাশেই বেঁধে রাখা হলো। খাওয়া দাওয়ার পর সকলে শুয়ে পড়ল। অনেক রাতে চেঁচামেচিতে সাহেবের ঘুম ভেঙে গেল। क्या हुआ? শুনলেন 3টি খচ্চর বাঘে নিয়ে গেছে, আর বাঘও একটা নয়। ধুনি জ্বালানো হয়েছিল বটে, কিন্তু পাহারা রাখা হয়নি। ধুনি নিভে গিয়েছিল। খচ্চরওয়ালা বেচারীরা তো একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সাহেবেরও বড্ড রাগ হল। ভোরে উঠেই খুঁজতে বেরোলেন। খাদের ভিতরে সন্ধান মিলল। একটার অর্ধেক খেয়েছে, অন্য দুটো আস্তই রয়েছে। সাহেব হুকুম দিলেন, গাছে মাচা বাঁধো, আমি বাঘ মারব। এখন কাজে যাচ্ছি, 3টের সময় ফিরে 4টের সময় মাচায় বসবো। চীনা খচ্চরওয়ালা তো মহা খুশি। সকলে মিলে মাচা বেঁধে সব ঠিকঠাক করে রাখল। সাহেব কাজ থেকে ফিরে চা খেয়েই বন্দুক, টোটা ইত্যাদি নিয়ে বাঘ মারতে চললেন। 4টেও বাজেনি তখনও। গিয়েই তো চক্ষু স্থির। সোজা তাল গাছের মতো একটা গাছ, তার 20-25 ফুট উপরে একটা ডাল বেরিয়েছে, সেইখানে মাচা। উঠবো কি করে? খালাসিরা বলল, হুজুর, ওই মোটা লতার মই তৈরি করেছি, তাই বেয়ে উঠতে হবে। আমরাও তাই করেছিলাম। সাহেবের পায়ে জুতো, কাজেই অতি সন্তর্পণে উঠতে হবে। বন্দুকটা একটা খালাসির হাতে দিয়ে তাকে তার পিছনে পিছনে উঠতে বললেন। সাহেব তো গাছে চড়তে আরম্ভ করলেন। কতকটা চড়েছেন, আর অমনি একটু দূরেই বাঘ ডেকে উঠল। বোধহয় পেট ভরে খেয়ে একটু আয়েশ করছিল, আর এরা গিয়ে বেচারার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে, কিংবা হয়তো কিঞ্চিৎ জলযোগের জন্য আসছিল। এদের দেখে বিরক্তি প্রকাশ করল। যাই হোক, এই ডাক শুনেই তো খালাসির হাত থেকে বন্দুক নিচে পড়ে গেল, আর সেও লাফিয়ে পড়ে দেড় দৌড়। সাহেবও লাফিয়ে নেমে বন্দুক ঘাড়ে করে একেবারে তাঁবুতে। বাঘ মারা আর হলো না। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সঙ্গে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ বনের খবরের অপর পর্বগুলি নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে শনিবার ঠিক দুপুর 1টায়। তাহলে বেল আইকনটি টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।